বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারবেন শেখ হাসিনার ছেলেমেয়েরা, রয়টার্সকে বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতি করার অধিকার সবার রয়েছে বলে মন্তব্য। শাহবাগে ছাত্র জনতার উপর পুলিশের লাঠিচার্জ, হঠাৎ প্রশাসনের মারমুখী ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মিজানুর রহমান আজাহারি। ফেসবুক পোস্টে তীব্র প্রতিবাদ। কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল পলক সহ আওয়ামী লীগ নেতারা। তালিকায় রয়েছেন সাবেক সচিব, পুলিশ কর্মকর্তা সহ অর্ধশত ভিআইপি বন্দী। বিএনপির সঙ্গে সরকার গঠনে প্রস্তুত জামায়াতে ইসলামী, প্রস্তাব নাকচ করলেন তারেক রহমান। জানালেন এককভাবে নির্বাচনে বিজয়ের আত্মবিশ্বাসের কথা। ভিসা ইস্যুতে বাংলাদেশের জন্য নতুন নিয়ম চালু করল যুক্তরাজ্য। 25 ফেব্রুয়ারি থেকে কার্যকর। জালিয়াতি রোধে এই উদ্যোগ বলছে হাইকমিশন। নির্বাচনের আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের জন্য অনেকটা যেন সুখবর দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 24-এর গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে এবার সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া তারেক রহমানের সাক্ষাৎকার পতিত আওয়ামী লীগের জন্য অনেকটাই স্বস্তির বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন। শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারেন কিনা এই প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। তার সন্তানরাও রয়েছেন দেশের বাইরে এবং তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোরও বিচার চলছে। এছাড়া দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকে যোগ দিয়েছেন বিএনপিতে। তাই বর্তমানে দেশে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান অনেকটাই নাজুক। এমন অবস্থায় শেখ হাসিনার সন্তানদের দেশে ফেরার সম্ভাবনা কতটুকু সেই প্রশ্নও রয়েছে। অন্যদিকে রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে তারেক রহমান জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন। তার মতে, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে সংসদে বিরোধী দলের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। আসন্ন নির্বাচনে 292টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপির প্রার্থীরা। বাকি আসনগুলোতে লড়ছে তাদের জোট শরিকরা। তবে 300 আসনের 2/3 বেশি আসনে জয় পাওয়ার বিষয়ে আশাবাদী বিএনপি। যদিও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীও নির্বাচনে জয়ের বিষয়ে সমান আশাবাদী। দলটি বলছে, ক্ষমতায় গেলে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করবে জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে যমুনা অভিমুখে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশ মারমুখী হয়ে ওঠে। জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার পাশাপাশি এক পর্যায়ে পুলিশকে লাঠিচার্জ সহ সাধারণ ছাত্রদের ওপর মারমুখী হয়ে আক্রমণ করতে দেখা যায়। ঘটনায় সাধারণ অনেক ছাত্র সহ ইনকিলাব মঞ্চের কয়েকজন নেতাও আহত হন। এ প্রসঙ্গে মুখ খুলেছেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। শনিবার নিজের ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। চাইলেই অ্যাটাকের ভান করে ছাত্রভঙ্গ করা যেত, যেমনটি করে একজন পুলিশ কর্মকর্তা কয়েক মাস আগে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কি? বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। যে কোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরও বেশি সংযত, পেশাদার এবং মানবিক আচরণ করবেন সে প্রত্যাশা করি। এছাড়া পুলিশের এমন মারমুখী আচরণের নিন্দা প্রকাশ করে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের এমন মারমুখী আচরণ ও অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানাই। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দীরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এই উদ্যোগের আওতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাগারে থাকা নিবন্ধিত বন্দীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনায়েদ আহমেদ পলক। গত নির্বাচনে প্রার্থী হিসেবে ভোট দিলেও এবার তারা ভোট দিয়েছেন কয়েদি হিসেবে। গত 3 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় শুক্রবার পর্যন্ত 5,900
990 জন নিবন্ধিত বন্দীর মধ্যে 4066 জন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। গত 3 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় শুক্রবার পর্যন্ত 5990 জন নিবন্ধিত বন্দীর মধ্যে 4066 জন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একই সঙ্গে তারা দেশের চলমান সংস্কার বিষয়ক গণভোটেও অংশ নিয়েছেন। ঐতিহাসিক এই ভোট প্রক্রিয়ায় অংশ নিয়েছেন কারাগারে থাকা একাধিক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সহ প্রায় অর্ধশত ভিআইপি বন্দী। নিবন্ধিত এই ভিআইপিদের মধ্যে 22 জন রাজনৈতিক নেতা ছাড়াও 11 জন সাবেক সচিব এবং 5 জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। নির্বাচনে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক জোট না থাকলেও জাতীয় স্বার্থে গঠনমূলক সহযোগিতা এবং জাতীয় সরকার গঠনের বিষয়ে ইতিবাচক বাংলাদেশ জামায়াত ইসলামী। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে নির্বাচনের পর জামায়াতের আমিরের ঐক্যমত্যের সরকার গঠনের সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেছেন, বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারে। শুক্রবার নিজের দলীয় কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ অবস্থান জানান তারেক রহমান। বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে জামায়াত ইসলামীকে। দলটি আগে নিষিদ্ধ থাকলেও এখন আবার রাজনৈতিক শক্তি হিসেবে দেখা দিচ্ছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত জোট সরকার পরিচালনা করেছিল। জামায়াত জানিয়েছে তারা দেশকে স্থিতিশীল করতে একটি ঐক্য সরকার গঠনের মাধ্যমে আবারও অংশীদারিত্বে আগ্রহী। 2024 সালের আগস্ট থেকে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, যেখানে তিনি দীর্ঘদিনের মিত্র দেশের সুরক্ষায় রয়েছেন। তবে রয়টার্সকে জোট সরকার গঠনের বিষয়ে পাল্টা প্রশ্ন করেছেন তারেক রহমান। কিভাবে রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করবে বিএনপি? তাহলে বিরোধী দলই বা কে হবে? জামায়াত ভালো বিরোধী দল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিএনপি সংসদের 300টি আসনের মধ্যে 2/3 বেশি আসনে জয়লাভে আত্মবিশ্বাসী। দলটি 292টি আসনে প্রার্থী দিয়েছে, আর বাকি আসনগুলোতে তাদের মিত্ররা প্রার্থী দিয়েছে। তারেক রহমান নির্দিষ্ট সংখ্যা জানাননি, তবে বলেন সরকার গঠনের জন্য বিএনপির যথেষ্ট আসন থাকবে। যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। আগামী 25 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে এই নতুন নিয়ম। চিরাচরিত পাসপোর্টের স্টিকার পদ্ধতির দিন শেষ হয়ে এখন থেকে যাত্রা শুরু হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল ভিসা ব্যবস্থা। ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজ করতে এই ডিজিটাল রূপান্তর। যারা নতুন করে ভিসার আবেদন করবেন তাদের পাসপোর্টে আর কোনো কাগজের স্টিকার লাগানো হবে না। এর পরিবর্তে আবেদনকারী পাবেন ভিসা, যা অনলাইনে সংরক্ষিত থাকবে এবং ভ্রমণের সময় ডিজিটাল মাধ্যমে যাচাই করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভিসা জালিয়াতি রোধে এই উদ্যোগ নিয়েছে হাইকমিশন। এই প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানতে ব্রিটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.gov.uk/e-visa ভিজিট করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ হাইকমিশন। বাংলাদেশের অন্যান্য এলাকার চেয়ে সিলেট অঞ্চলের নির্বাচন বেশ ভিন্ন। প্রবাসীদের মধ্যে সিলেটের লোক বেশি হওয়ায় এর প্রভাবও দেখা যাচ্ছে দলগুলোর নির্বাচনী প্রচারণায়, যেখানে অংশ নিচ্ছেন বহু সংখ্যক প্রবাসী। বিএনপি তো বটেই, জামায়াতে ইসলামীর প্রচারণাতেও দেখা যাচ্ছে প্রবাসীদের। এছাড়া প্রতিদিনই একের পর এক প্রবাসী ভোট দেয়া কিংবা প্রচারণার জন্য দেশে ফিরছেন। এই যেমন সিলেট নগরীতে জামায়াতের পক্ষে জনা 10 সদস্যের যে দলটি প্রচারণায় নেমেছেন, খোঁজ নিতেই দেখা গেল তাদের প্রায় সকলেই মূলত প্রবাসী। আমাদের মেহেদি আসছেন আমেরিকা থেকে, ইউকে থেকে আসছেন ফিনল্যান্ড থেকে, আমি ইউকে থেকে আসছি, উনিও আসছেন ইউকে থেকে। আমরা এই নির্বাচনকে সামনে রেখে আসছি। আমরা অবশ্যই বিশ্বাস করি আমাদের আত্মীয়স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার আশপাশের লোকজন আমাদের উপর আস্থা রেখে এই দলেরকে আপনার দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে। একইভাবে বিএনপির পক্ষেও প্রতিদিনই প্রচারণায় নামছেন প্রবাসীরা। শুধু ভোট দেয়া নয়, তারা ভোটও চাইছেন। আমাদের যুক্তরাজ্য বিএনপি, ফ্রান্স বিএনপি, স্পেন বিএনপি, আমেরিকান বিএনপি সবাই কিন্তু আসছে, অনেক কর্মী আসছে, দেশে এসে কাজ করছে। তার কারণটা হচ্ছে আমাদের মধ্যে বন্ধনটাকে টাইটাকে আরও বেশি ক্লোজ করা, এবং আমরা যাতে এই রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমাদের যোগাযোগটা আরও বেশি বৃদ্ধি পায়। তবে শুধু যে রাজনীতি করেন এমন প্রবাসীরাই দেশে আসছেন তা নয়, বরং রাজনীতি করেন না এমন প্রবাসীর সংখ্যাও অনেক। তাদেরই একজন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী আরমানি আসাদ। এদিকে একটা ফেস্টুন টাঙ্গা, তো ওইদিকে একটা ওইগুলো এখন নাই।
35 বছরের প্রবাস জীবনে এবারই প্রথম তিনি ভোট দেওয়ার জন্য দেশে এসেছেন। একটা স্মৃতি হয়ে থাকবে মেমোরিতে, যে আমি এত বছর পরে একটা সুযোগ পেলাম বাংলাদেশে গিয়ে একটা ভোট দেই। এই জিনিসটা তো হয়তো আর পাবো না। টাকা পয়সা তো কিছু না, আর নাইলে অনেক কিছু, ওটার দিকে না তাকিয়ে আমি আসলাম। সিলেটের যেসব প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন তাদের সংখ্যা প্রায় 1 লাখের কাছাকাছি। এই সিলেট জেলায় আসন আছে 6টি, এর মধ্যে প্রবাসী প্রার্থীর সংখ্যা অন্তত 5 জন। এছাড়া বহু সংখ্যক প্রবাসী ভোটার এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সিলেট বিভাগের জেলাগুলোতে এসেছেন। এই প্রবাসী ভোটার, তাদের পরিবার এবং আত্মীয় স্বজন, এই সব কিছু মিলিয়ে এটা স্পষ্ট যে এই সিলেটের নির্বাচন বরাবরের মতোই এবারও প্রবাসী প্রভাবিত। আমার পরিচিত, আমার ফ্যামিলির, আমার বোনের হাজব্যান্ড আসছে, আমার চাচতো ভাইটাই আসছে, অনেকেই আসছে ভোটের জন্য দেশে। হয়তো তারা আসতো না, হয়তো 6 মাস পরে আসতো, বছরখানেক পরে আসতো, কিন্তু ভোট হওয়ার কারণে তারা আগে আগে চলে আসতেছে। এর জন্য আমাদের ফ্যামিলির তো একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছে। প্রবাসীদের সবারই আশা আকাঙ্ক্ষা থাকে যে এখানে যখন একজন এমপি আসবে, উনি হচ্ছে গিয়ে প্রবাসীদের জন্য একটা কাজ করবেন, যে দেশে আসলে যাতে কোনো ধরনের কোনো হ্যারাসমেন্ট না হতে হয়। আমরা বড় হয়েছি এখানে, এত এখন প্রবাসে আছি, কিন্তু এখানেই তো বড় হয়েছি, সবাই আমাদের পরিচিত, সবার সাথে দেখা হইলো। এই যে একটা আনন্দ, এটা আসলে প্রবাসে যারা থাকে তারাই বুঝতে পারে। আমার ছেলের যে বন্ধু বান্ধব লন্ডনই, জেন, তারপর যে পাবেল, সাহেল আইসে লন্ডনে। কেন আসছে? ভোট দিবা লাগি। সিলেটের নির্বাচনে প্রবাসীদের যুক্ত হওয়া নতুন কোনো ঘটনা নয়, কিন্তু এই প্রবাসীরা কি জয় পরাজয় নির্ধারণ করার মতো প্রভাব রাখেন? সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক অবশ্য তেমনটাই মনে করেন। এক্ষেত্রে প্রবাসী কিংবা তাদের পরিবারগুলোর ভোট তো আছেই, এর সঙ্গে নির্বাচনে প্রবাসীদের অর্থ খরচের বিষয়টিকেও সামনে আনছেন তিনি। প্রত্যেকটা গ্রামে যান, আপনি দেখবেন 2-3 বাসা পরপরই কেউ না কেউ হচ্ছিল গিয়ে প্রবাসে রয়েছে, সেটা মিডল ইস্ট হোক কিংবা ইউরোপের অন্যান্য দেশগুলিতে হোক। তো এই যে হচ্ছিল গিয়ে প্রত্যেকেরই কোনো না কোনোভাবে হচ্ছিল গিয়ে বাইরের সাথে কানেকশন, সেই কানেকশনের মধ্য থেকে তো তারা এক ধরনের, মানে যারা প্রতিনিধি রয়েছে তারা এক ধরনের বাইরের একটা সাপোর্ট পাচ্ছে, এটা একটা ফ্যাক্টর। যেহেতু প্রবাসীরা ফ্যাক্টর, ফলে এই ভোটারদের টানতে রাজনৈতিক দলগুলো সিলেটে নানাভাবে চেষ্টা করছে, নানা রকম প্রতিশ্রুতিও দিচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, প্রবাসীরা নির্বিঘ্নে দেশে বিনিয়োগ করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, তাদের একটা পরিবেশ তৈরি করে দিব যাতে তার কষ্টার্জিত অর্থ দিয়ে একটা বিনিয়োগ করে ভালো একটু মুনাফা অর্জন করতে পারে, এই সমস্ত বিষয়। বিদেশি অন্যান্য এয়ারলাইন্স এগুলো এখানে ল্যান্ড করতে পারে না, অথবা কোনো সিন্ডিকেটের কারণে করতে পারে না, তাই ভাড়া ঢাকাতে যা তার চেয়ে দ্বিগুণ ভাড়া দিতে হয় সিলেটে আসলে। মাত্র একটা বিমান আসে সিলেটে, এই প্রবাসীদের এই সমস্যাটা আছে। একদিকে প্রবাসী ভোটারদের আছে ভোট নিয়ে আগ্রহ এবং সেই সঙ্গে কিছু দাবি, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর আছে জয় পরাজয়ের হিসেব। কিন্তু সব ছাপিয়ে প্রবাসীদের অংশগ্রহণ সিলেটের নির্বাচনকে যে উৎসব মুখর করে তুলেছে তাতে কোনো সন্দেহ নেই। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা, সিলেট। ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতির পর এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। চলতি সপ্তাহে ভারতের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি কার্যকর করার প্রথম বড় পদক্ষেপ হিসেবে এই শুল্ক প্রত্যাহার করা হয়েছে। হোয়াইট হাউসের নির্বাহী আদেশ অনুযায়ী ওয়াশিংটন সময় 7 ফেব্রুয়ারি রাত 12:01 থেকে ভারতীয় পণ্যের ওপর 25% অতিরিক্ত শুল্ক বাতিল কার্যকর হবে। এছাড়া পৃথক এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে ভারতীয় পণ্যের ওপর পারস্পরিক শুল্ক কমিয়ে 18% করা হয়েছে। গত আগস্ট মাস থেকে ভারতীয় রপ্তানিতে শুল্ক ছিল 50%, যা এশিয়ার বড় বাণিজ্য অংশীদারদের মধ্যে সর্বোচ্চ। নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি তারা আমাদের থেকে জ্বালানি পণ্য কেনার কথা জানিয়েছে এবং আগামী 10 বছরের জন্য প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে একটি কাঠামোতে সম্মত হয়েছে। ভারতের রুশ তেল আমদানির বিষয়টি দুই দেশের বাণিজ্য আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। যদিও ভারতের বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে রাশিয়ান তেল কেনা বন্ধের ঘোষণা দেয়নি, তবু মার্কিন সিদ্ধান্ত দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প বলেন, রাশিয়ান অপরিশোধিত তেল কেনা কমাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই আমাকে শুল্ক কমাতে বাধ্য করেছে।
গত বছরের 7 অগস্ট ট্রাম্প যখন ভারতের উপর শুল্ক বাড়িয়ে 50% করেন, তখন প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, আমি কোনো আপোষ করব না, এমনকি ব্যক্তিগত মূল্য দিতে হলেও না। ভারতীয় কৃষক, মৎস্যজীবী ও পশুপালকদের কল্যাণ আমাদের প্রধান অগ্রাধিকার। চুক্তির অংশ হিসেবে ভারত আগামী 5 বছরে মোট $500 বিলিয়ন মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। অর্থাৎ প্রতি বছরে প্রায় $100 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করবে নয়াদিল্লি। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সিএনবিসিকে বলেন, এই চুক্তির ফলে বিশ্বের অন্যতম বড় অর্থনীতির বাজার এখন মার্কিন শ্রমিক ও উৎপাদকের জন্য খুলে যাচ্ছে। আজকের ঘোষণা যুক্তরাষ্ট্র ও ভারতের গভীর সম্পর্কেরই প্রতিফলন। 2025 অর্থবছরে ভারত যুক্তরাষ্ট্র থেকে $45.62 বিলিয়ন পণ্য আমদানি করেছিল। বিপরীতে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল $86.51 বিলিয়ন। নতুন প্রতিশ্রুতি অনুযায়ী আমদানির পরিমাণ দ্বিগুণেরও বেশি। ইরানের সাম্প্রতিক আন্দোলনে যুক্তরাষ্ট্র ঘি ঢেলেছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। দেশটিতে আন্দোলন চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছিলেন, আন্দোলনকারীদের যে কোনো উপায়ে সহায়তা করব। তাই করেছে তার প্রশাসন। এবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিল, গত ডিসেম্বরে ইরানে কৃত্রিম ডলার সংকট তৈরি করেছিল ট্রাম্প প্রশাসন। 6 ফেব্রুয়ারি মার্কিন সিনেটে এক শুনানিতে সিনেটর কেটি এলিজাবেথ অর্থমন্ত্রী স্কট কেনেথকে প্রশ্ন করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের ওপর চাপ প্রয়োগ করতে কি কি পদক্ষেপ নিয়েছিল। জবাবে অর্থমন্ত্রী বলেন, আমরা ডিসেম্বরে দেশটিতে ডলার সংকট তৈরি করেছি। এর ফলে ইরানের অন্যতম বৃহত্তম ব্যাংক দেউলিয়া হয়ে যায়। অতিরিক্ত টাকা ছাপাতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক এবং মুদ্রাস্ফীতি চরমে পৌঁছায়। ডলার সংকট তৈরির পাশাপাশি ইরানের তেল রপ্তানিও নানা কৌশলে শূন্যের কোঠায় নামিয়ে আনে ওয়াশিংটন। এর মাধ্যমে প্রকাশ্যে দেশটিতে আর্থিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালানো হয়। গত 20 জানুয়ারি এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী বলেছিলেন, মার্কিন নিষেধাজ্ঞাগুলো মূলত ইরানের মুদ্রাকে দুর্বল করার জন্যই সাজানো হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের শুরুতে সাধারণ মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল, কিন্তু এক পর্যায়ে তাতে অনুপ্রবেশ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। বিক্ষোভকারী, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি ভবন এবং মসজিদে হামলা করে শান্তিপূর্ণ বিক্ষোভকে পরিকল্পিত সহিংসতায় রূপ দেয় তারা। প্রেস টিভি আরও বলছে, ইরানি পুলিশ দাঙ্গাকারী এবং তাদের পরিকল্পনাকারীদের আটক করেছে, যাদের মধ্যে বিদেশ থেকে অর্থ গ্রহণকারী এবং অস্ত্র ও বিস্ফোরক বহনকারী ব্যক্তিরাও রয়েছে। ইরানের পুলিশ প্রধান আহমেদ রেজা বলেছেন, সমাবেশগুলো প্রথমে বাজারের ব্যবসায়ীদের অর্থনৈতিক প্রতিবাদে সীমাবদ্ধ ছিল, কিন্তু পরবর্তীতে সেগুলো দাঙ্গায় রূপ নেয়। আটক বেশ কয়েকজন ডলারের বিনিময়ে কাজ করার কথা স্বীকারও করেছেন। আন্দোলন চলাকালে এত কৌশল করেও ইরানের ক্ষমতাসীনদের গদি নড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। সম্প্রতি আন্দোলন থেমেছে, তবে এখন ট্রাম্প চান ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করুক। এ নিয়ে ওমানের রাজধানী মাস্কটে ইরান যুক্তরাষ্ট্র একটি বৈঠকও হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই বৈঠককে ইতিবাচক বলেও মন্তব্য করেছেন, তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। একদিকে ইরানের সঙ্গে বৈঠক করছে, অন্যদিকে ইরানকে চাপে রাখতে কঠোর নীতি হাতে নিচ্ছে যুক্তরাষ্ট্র। 6 ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন, যাতে ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছে। ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্র ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠককে ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানিয়েছেন, দুই পক্ষ আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত এবং আলোচকরা এখন নিজ নিজ রাজধানীতে ফিরে পরামর্শ করবেন। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটেই এই আলোচনা অনুষ্ঠিত হলো। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে আরাকচি বলেন, আলোচনা শুধু পারমাণবিক বিষয় নিয়ে হয়েছে, অন্য কোনো বিষয় সেখানে আসেনি। তবে দুই দেশের মধ্যে এখনও অবিশ্বাস রয়েছে, যা কাটিয়ে ওঠা জরুরি। পরের বৈঠক কবে এবং কোথায় হবে তা পরে চূড়ান্ত করা হবে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এই আলোচনায় মধ্যস্থতা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষের অবস্থান স্পষ্ট করতে এবং সম্ভাব্য অগ্রগতির ক্ষেত্র চিহ্নিত করতে বৈঠকটি কার্যকর ছিল। এই বৈঠকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। আলোচনার পর তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
ইরানি কর্মকর্তারা বলেছেন তারা কিছু ছাড় দিতে প্রস্তুত থাকতে পারেন। এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য একটি আঞ্চলিক কনসোর্টিয়াম তৈরি এবং প্রায় 400 কেজি উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুদের তৃতীয় কোনো দেশে স্থানান্তরের বিষয়। তবে এর আগে প্রক্রিয়াটি ইসরায়েলের আকস্মিক হামলার কারণে ভেঙে গিয়েছিল। ইরান আশা করছে কোনো চুক্তির অংশ হিসেবে তাদের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তবে ইরানি শাসনতন্ত্রের বিরোধীরা বলছেন নিষেধাজ্ঞা শিথিল হলে তা ধর্মীয় নেতাদের ক্ষমতা টিকিয়ে রাখতে সাহায্য করবে। অন্যদিকে বৈঠকের দিন 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে তেল রপ্তানি নিয়ন্ত্রণে আবারও নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে 14টি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির মাধ্যমে ইরানের অবৈধ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইরানি তেল পরিবহনের সঙ্গে যুক্ত 14টি জাহাজের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করা হবে। এর মধ্যে তুরস্ক, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী জাহাজও আছে। এছাড়া 15টি প্রতিষ্ঠান এবং 2 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে রাখার নিউ স্টার্ট চুক্তির মেয়াদ 1 বছরের জন্য বাড়ানোর রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরনো চুক্তি বাড়ানোর বদলে নতুন, আধুনিক ও উন্নত একটি চুক্তি নিয়ে কাজ করা উচিত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে 5 জানুয়ারি এমনটাই জানান তিনি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, নিউ স্টার্টের মতো পুরনো চুক্তি বাড়ানোর পরিবর্তে পারমাণবিক বিশেষজ্ঞদের দিয়ে একটি দীর্ঘমেয়াদী ও আধুনিক চুক্তি প্রণয়ন করা উচিত। ট্রাম্প আরও বলেছেন তিনি চান চীন নতুন কোনো চুক্তিতে যুক্ত হোক, তবে বেইজিং কর্তৃপক্ষ এতে তেমন কোনো আগ্রহ দেখায়নি। বিশ্লেষকরা বলছেন নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার ফলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিপুল পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের ওপর আর কোনো বাধ্যতামূলক সীমা থাকছে না। বৈশ্বিক পরিসরে যখন পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বেগ আবার মাথাচাড়া দিচ্ছে, তখন এই শূন্যতা নতুন করে একটি বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলেছিলেন ওয়াশিংটন যদি একই প্রতিশ্রুতি দেয় তবে তিনি চুক্তিটি আরও 1 বছর মেনে চলবেন। তবে যুক্তরাষ্ট্র বিষয়টি এড়িয়ে যান। তাদের ভাষ্য, এই চুক্তি রাশিয়া ও চীনের বিরুদ্ধে আরও বেশি ক্ষেপণাস্ত্র মোতায়েনের সক্ষমতাকে সীমিত করেছে। এদিকে 5 জানুয়ারি চুক্তির মেয়াদ শেষ হওয়ায় মস্কো বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে একটি দায়িত্বশীল এবং পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখবে। এ অবস্থায় জাতীয় স্বার্থের ভিত্তিতেই পরিচালিত হবে রাশিয়া। ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিবেদক শিহাব রত্নানসি বলেন, ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করতে আবুধাবিতে থাকা মার্কিন ও রাশিয়ান প্রতিনিধি দল নিউ স্টার্ট চুক্তি 6 মাসের জন্য বাড়ানোর বিষয়েও আলোচনা করেছে বলে জানা গেছে। তিনি আরও বলেন, এটি হবে একটি অনানুষ্ঠানিক সমঝোতা, কারণ চুক্তিটিতে সময়সীমা আর বাড়ানোর সুযোগ নেই। যদি মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয় তবে 2 দেশের মধ্যে একটি হালনাগাদ পারমাণবিক চুক্তি তৈরি করতে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে হবে। এর মধ্যে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত চিন্তায় ফেলেছে বিশ্লেষকদের, কারণ এমন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের চুক্তি ও নিয়মগুলো ভেস্তে যেতে পারে। পুতিনও আগে ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনকে সমর্থন করার জন্য পশ্চিমা প্রচেষ্টার প্রতিক্রিয়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। এই বিষয়টিও পর্যবেক্ষকদের উদ্বেগ বাড়িয়েছে। 1991 সালে যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে ফার্স্ট স্টার্ট চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর 2010 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নিউ স্টার্ট নামে একটি চুক্তি সই করেন। 2021 সালে পুতিন এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তিটি আরও 5 বছরের জন্য বাড়ান। চুক্তি অনুযায়ী প্রতিটি দেশ সর্বোচ্চ 1550টি পারমাণবিক ওয়ারহেড এবং 700টি ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমান মোতায়েন ও ব্যবহারের জন্য প্রস্তুত রাখতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক ভিডিওতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করা হয়। ভিডিওটি মুহূর্তেই ব্যাপক সমালোচনার মুখে পড়ে। প্রকাশের প্রায় 12 ঘন্টা পর ভিডিওটি সরিয়ে নেয় হোয়াইট হাউস।
ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কিছু সদস্য ভিডিওটির সমালোচনা করেছেন। সমালোচকদের মতে ভিডিওটিতে আফ্রিকান বংশোদ্ভূত মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। প্রথমে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট ভিডিওটির পক্ষে কথা বলেছিলেন এবং এটিকে একটি ইন্টারনেট মিম বলে সমালোচকদের ভুয়া ক্ষোভ দেখানো বন্ধ করার অনুরোধ করেছিলেন। কিন্তু পরে তীব্র সমালোচনা শুরু হলে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, একজন কর্মী ভুলবশত ভিডিওটি পোস্ট করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প ভিডিওটি পোস্ট হওয়ার আগে দেখেননি। পরে ভিডিও দেখার পর তিনি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। যদিও ভিডিওটি পোস্ট করা কর্মীর পরিচয় বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। উপদেষ্টাদের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের অল্প কয়েকজন জ্যেষ্ঠ সহকারীর প্রবেশাধিকার রয়েছে তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে। ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত 1 মিনিটের এই ভিডিওটিতে দাবি করা হয় 2020 সালের নির্বাচনে তিনি জালিয়াতির কারণে হেরেছিলেন। ভিডিওটির শেষ অংশে একটি ছোট বানরের নৃত্য সংবলিত ক্লিপ দেখানো হয়, যেখানে সাবেক প্রেসিডেন্ট ওবামার মুখ বসানো ছিল। এই ক্লিপটি কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ওবামা দম্পতি এখন পর্যন্ত এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য করেননি। ভিডিওটিতে নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্ড্রিয়া ওকাসিও-কোর্তেস, নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সহ কয়েকজন ডেমোক্র্যাট নেতাকেও পশুর আদলে দেখানো হয়েছে। এমনকি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকেও দেখানো হয়েছে কলা খেতে থাকা বানরের মতো। এই ঘটনায় আবারও ট্রাম্পের অতীতের কিছু বিতর্কিত মন্তব্য সামনে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে একটি মিথ্যা ষড়যন্ত্র তত্ত্ব প্রকাশ করেছেন। ট্রাম্পের দাবি, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেননি। গত 5 ফেব্রুয়ারি এক প্রার্থনা প্রাতরাশ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ওবামা খুব খারাপ এবং আমাদের দেশের একজন ভয়াবহ বিভাজক। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।